সর্বশেষ ওয়ারিশের নাম এখানে যেটা উল্লেখ আছে লিয়েন্ডার পেজ। দর্শক, এই যে লিয়েন্ডার পেজ, এই লিয়েন্ডার পেজ মূলত একজন বিখ্যাত টেনিস তারকা। ইনি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বর্তমান যে বংশধর তাদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি। ভাবা যায় যে তৎকালীন সময়ের জমিদাররা কিন্তু এই ধরনের কাঠের আলমারি ব্যবহার করতেন। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, তৎকালীন সময়ে কবি এবং তার পূর্বপুরুষরা এই সিঁড়ি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। এই যে কাঠের খাটটি আপনারা দেখতে পাচ্ছেন, তৎকালীন সময়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই খাটটি কিন্তু ব্যবহার করতেন। এখানে কিন্তু তালা মারারও একটি ব্যবস্থা এখানে আছে, এখানে একটি হাতলের ব্যবস্থা করা আছে। এই যে কাঠের আসবাবপত্র, এটিও কিন্তু কবির পূর্বপুরুষরা ব্যবহার করতে বলে এখানে উল্লেখ আছে। দর্শক, আপনারা মধুপল্লীতে প্রবেশ করার পর ঠিক এই পথ দিয়ে আসতে হবে এবং এখান থেকে প্রবেশ করার পরে আপনারা এই ডান সাইডে দেখতে পাবেন কবির পৈতৃক ভিটা। সো চলুন আপনাদের ঘুরে দেখাই কবির যে পৈতৃক ভিটা, যেটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে, সেটি ভিতরে আসলে কি কি আছে। দর্শক, আপনারা যখন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভিজিট করবেন, ঠিক এই স্থানটিতে তৎকালীন সময়ে তাদের ব্যবহার করা মন্দির এবং এখানে বর্তমানে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ে তারা ছাদে ওঠার ক্ষেত্রে যে সিঁড়ি ব্যবহার করত, সেই সিঁড়িটি কিন্তু এখানে আছে। যদিও বর্তমানে হয়তো এখানে ওঠা নিষেধ, এ কারণে এখানে একটি বাঁশের বেড়া দেওয়া আছে, উপরে কিন্তু টালি দেওয়া। তৎকালীন সময় কিন্তু ছাদের প্রচলন ছিল না, উপরে টালি ব্যবহার করা। এই যে স্থাপনাগুলো দেখছেন, এখানে কিন্তু তালাবদ্ধ করা, যে কারণে আমরা ভিতরে দেখতে পারলাম না যে ভিতরে আসলে কি আছে। দর্শক, মন্দিরের ঠিক পাশেই আপনারা এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত তৎকালীন সময়ে কবিতার বসত বাড়ি হিসেবে ব্যবহার করত। তবে বর্তমান সময়ে এই স্থাপনাটির ভিতরে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে বাংলাদেশ সরকারের উদ্যোগে। তো চলুন আপনাদের এই জাদুঘরটি ঘুরে দেখাই। দর্শক, এই যে কাঁচে ঘেরা বাক্সটির ভিতরে যে বস্তুটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি আয়না, যেটি কবি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। ঠিক এর পাশেই দেশজ ঐতিহ্যবাহী দা, যেটি 2001 সালে সংগ্রহ করা হয় বলে এখানে লেখা আছে, এটিও মূলত তৎকালীন সময়ের স্মৃতি বহন করে। ঠিক এর পাশেই দেখেন দর্শক, একটি টিফিন ক্যারিয়ার আছে, ধারণা করা হয় কবি এই ক্যারিয়ারটি ব্যবহার করতেন। দর্শক, এই যে যন্ত্রটি দেখছেন, বর্তমানে আমরা আসলে এই ধরনের যন্ত্রের সাথে খুব একটা পরিচিত না। এটি মূলত একটি কলের গান, যেটি কবি গান শোনার ক্ষেত্রে ব্যবহার করতেন। দর্শক, এই যে বাক্সটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি টুপি রাখার বাক্স, যেটিও 2001 সালে সংগ্রহ করা হয়। দর্শক, এই যে পাথরের গামলা দেখছেন, তৎকালীন সময়ে এই ধরনের আসবাবপত্র ব্যবহার হতো। দর্শক, এই ধরনের আসবাবপত্র বর্তমানে কিন্তু রেয়ার, আমরা তো বর্তমানে এগুলো ব্যবহার করি না, তবে তৎকালীন সময়ে এগুলো ছিল খুবই সহজলভ্য। পাথরের তৈরি গামলা দেখতে পাচ্ছেন, এটিও 2001 সালে সংগ্রহ করা হয়। এর পাশাপাশি পাথরের থালা আপনারা দেখতে পাচ্ছেন, এটিও 2001 সালে সংগ্রহ করা হয়। দর্শক, এই যে ছবিটি দেখছেন, ঠিক এই স্থানে 1868 খ্রিস্টাব্দের প্রথম দিকে কিছুদিন কবি এই হোটেলটিতে ছিলেন বলে এখানে উল্লেখ করা হয়েছে।
দর্শক, এই যে বাড়িটি দেখছেন, ঠিক এই বাড়িতে কবি 2 বছরেরও অধিক সময় বসবাস করেছেন বলে এখানে উল্লেখ করা হয়েছে। এই বাড়িটি মূলত ফ্রান্সে অবস্থিত এবং এখানে তার ঠিকানাও দেওয়া আছে যে ফ্রান্সের ভার্সাই নগরীতে 12 নং রুদ্র শান্তির বাড়ি। এই বাড়িতেই কবি প্রায় 2 বছর কাটিয়েছেন যখন তিনি এই বাংলাদেশ ছেড়ে বা ভারত উপমহাদেশ ছেড়ে বিলেতে গমন করেছিলেন ঠিক সেই সময়ে। দর্শক, এই যে বাড়িটি দেখছেন, ঠিক এই বাড়িতেই মৃত্যুর পূর্ববর্তী সময় পর্যন্ত এই বাড়িতেই তিনি বসবাস করতেন বলে এখানে উল্লেখ আছে। এই বাড়িটি মূলত কলকাতায় অবস্থিত। এর পাশাপাশি যদি আপনাদেরকে আরো একটি ছবি দেখাই, এটি মূলত কলকাতার হাইকোর্ট ভবন। এই হাইকোর্ট ভবনটি নির্মাণের পরে খুব অল্প সময়ে মাইকেল মধুসূদন দত্ত বেঁচে ছিলেন। দর্শক, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই মাইকেল মধুসূদন দত্ত বেশ কিছুদিন ছিলেন বলে এখানে উল্লেখ করা আছে। এটি কলকাতায় অবস্থিত। কবি এবং তার পূর্বপুরুষরা এটি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। ঠিক এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিলের বাক্স। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন খুবই জরাজীর্ণ অবস্থা, তবে এই বস্তুটি অবশ্যই কবি ব্যবহার করেছেন বলে আমরা ধারণা করতে পারি। এটি 1996 সালে সংগ্রহ করা হয়েছে বলে এখানে উল্লেখ করা আছে। দর্শক, এই যে ছবিটি দেখছেন, ঠিক এই স্থাপনাটিতেই কবি ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করেন শেখপুর গ্রামের মক্তবে মুফতি লুৎফুল হক এর নিকট হতে বলে এখানে উল্লেখ করা আছে। ঠিক এর পাশে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ভারতের খেদিরপুরে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের হেরিটেজ বাড়ি। কলকাতার লোয়ার সার্কুলার রোডে অবস্থিত মাইকেল মধুসূদন দত্তের একটি সমাধিসৌধ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, উল্লেখ্য যে মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় তিনি কলকাতায় অতিবাহিত করেন। দর্শক, এই যে কাঠের আসবাবপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে একসময় কবি মাইকেল মধুসূদন দত্ত তার আলমারি হিসাবে ব্যবহার করত। ভাবা যায় যে তৎকালীন সময়ে জমিদাররা কিন্তু এই ধরনের কাঠের আলমারি ব্যবহার করতেন। দর্শক, এই যে কাঠের আসবাবপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত তৎকালীন সময়ে কবি এবং তার যে পূর্বপুরুষরা আছে তারা এটিকে সিন্দুক হিসেবে ব্যবহার করত। আপনারা জানেন বর্তমানে আমরা স্টিল বা লোহার সিন্দুক ব্যবহার করে থাকি, তবে তৎকালীন সময়ে জমিদাররা কিন্তু এই ধরনের কাঠের সিন্দুক ব্যবহার করতেন। দর্শক, এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত এবং তার স্ত্রীকে দেখা যাচ্ছে। তার স্ত্রীর নাম ছিল সোফিয়া হোয়াইট। তিনি 1836 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে তিনি মৃত্যুবরণ করেন বলে এখানে উল্লেখ আছে। মাইকেল মধুসূদন দত্ত সোফিয়া হোয়াইটের সাথে 15 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন বলে এখানে উল্লেখ আছে।
দর্শক, এই যে ছবিটি দেখলেন, এটি মূলত মাইকেল মধুসূদন দত্তের প্রিয়তমা স্ত্রীর ছবি, যার নাম রেবেকা ম্যাকটাভিস। তিনি 1831 সালে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেন বলে এখানে উল্লেখ আছে। দর্শক, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি মূলত কবির পিতা এবং মাতার ছবি। কবির পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। তো এই ছিল মাইকেল মধুসূদন দত্তের যে বসত ভিটায় রূপান্তর করা যে জাদুঘরটি। সো আপনারা মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটাতে, অর্থাৎ বর্তমানে যেটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে, এখানে আসলে আপনারা এই তথ্যগুলো দেখতে পাবেন। দর্শক, জাদুঘরের ভিতরে প্রবেশ করলে আপনারা এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, তৎকালীন সময়ে কবি এবং তার পূর্বপুরুষরা এই সিঁড়ি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। এই ভবনটির উপরতলা বা ছাদে প্রবেশের ক্ষেত্রে এই সিঁড়িটি কিন্তু কবি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। দর্শক, এই যে কাঠের খাটটি আপনারা দেখতে পাচ্ছেন, তৎকালীন সময়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই খাটটি কিন্তু ব্যবহার করতেন। দর্শক, এই যে টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বর্তমানের তুলনায় অনেক নিচু হাইটে, এই কাঠের টেবিলটি কিন্তু কবির পরিবার ব্যবহার করতেন বলে এখানে উল্লেখ আছে। এই যে লোহার সিন্দুকটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তালা মারারও একটি ব্যবস্থা এখানে আছে। এখানে একটি হাতলের ব্যবস্থা করা আছে। এই লোহার সিন্দুকে তৎকালীন সময়ে কবি এবং তার পরিবারের পূর্বপুরুষরা যেহেতু জমিদার ছিলেন এই অঞ্চলের, তারা যে খাজনা আদায় করত বা তৎকালীন সময়ে যে রাজস্ব তারা আদায় করত, সেগুলো এখানে সংগ্রহ করে রাখা হতো বলে ধারণা করা হয়। আপনার ঠিক এর পাশেই এই যে কাঠের আসবাবপত্র, এটিও কিন্তু কবির পূর্বপুরুষরা ব্যবহার করত বলে এখানে উল্লেখ আছে। দর্শক, এই যে চার্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন কবির যে দাদা অর্থাৎ রামকিশোর দত্ত, তার থেকে বর্তমান পর্যন্ত তাদের যত ওয়ারিশ ছিল তাদের ধারাবাহিকভাবে নামগুলো এখানে উল্লেখ আছে। সর্বশেষ ওয়ারিশের নাম এখানে যেটা উল্লেখ আছে, লিয়েন্ডার পেজ। দর্শক, এই যে লিয়েন্ডার পেজ, এই লিয়েন্ডার পেজ মূলত একজন বিখ্যাত টেনিস তারকা। ইনি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বর্তমান যে বংশধর তাদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি। দর্শক, এই যে বাড়িটি, এটি মূলত ফ্রান্সের সেই বাড়ি যেখানে 2 বছরেরও বেশি সময় তিনি বসবাস করতেন। মাইকেল মধুসূদন দত্তের নিজ হাতে লেখা একটি পত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন। গ্রেজ ইন, সম্ভবত একটি বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তির জন্য যে আবেদনপত্র মাইকেল মধুসূদন দত্ত জমা দিয়েছিলেন, সেটির একটি কপি এখানে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িতে একসময় মাইকেল মধুসূদন দত্ত বসবাস করত। তো সেখানে 1967 সালে ডক্টর রবীন্দ্র কুমার দাশগুপ্ত ভারতীয় দূতাবাস এবং ফরাসি কর্তৃপক্ষের উদ্যোগে একটি স্মৃতিফলক লাগানো হয়। মাইকেল মধুসূদন দত্তের 123তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1996 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত উদ্বোধনী খাম এবং স্মারক ডাকটিকিটের একটি অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দর্শক, মাইকেল মধুসূদন দত্ত তিনি 12টি ভাষায় তিনি দক্ষ ছিলেন। তো ভাষাগুলো এখানে ধারাবাহিকভাবে এই জাদুঘরে উল্লেখ করা আছে যে এতগুলো ভাষায় তিনি দক্ষতা রাখতেন। দর্শক, এই চিঠিগুলো কবি মাইকেল মধুসূদন দত্ত নিজ হাতে বিদ্যাসাগরের কাছে লিখেছিলেন বলে এখানে উল্লেখ করা হয়েছে।
সো দর্শক, এই ছিল ওভারঅল জাদুঘর। আপনারা যখন বর্তমানে এখানে ভিজিট করবেন এই জাদুঘরটি অবশ্যই ঘুরে যাবেন।